অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের স্টুডিও থেকে আপনাদেরই রোজকার প্রিয় সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আমি আছি ডক্টর তানজিয়া খানম তম্পা। যে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাঁটুর প্রতিস্থাপন। আমাদের এই নিত্য নৈমিত্তিক চলাফেরায় আমরা কখনো কখনো শুয়ে থাকা থেকে হঠাৎ করে আমরা যখন বসতে যাই তখন দেখা যায় যে হাঁটুতে ব্যথা, আবার কেউ যদি সিঁড়ি দিয়ে উপরে উঠতে চায় তখনও দেখা যায় হাঁটুতে টানটান হয়ে উঠছে, আবার অনেকক্ষণ বসে আছি তখনও যদি দাঁড়াতে যাই তখন হঠাৎ করে হাঁটুতে ব্যথা অনুভব করি। হাঁটুতে ব্যথা এটা আসলে এত একটা দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, 30 অথবা 60 বছর কোনো বয়সী যেন বাধা মানছে না। আসলে কি কারণে হাঁটুর প্রতিস্থাপন করতে হয়, কেনই বা হাঁটুর মতো এরকম একটা অপারেশনের প্রয়োজন পড়ে এবং হাঁটুর কোন কোন সময় এবং কোন কোন রোগে এই অপারেশনগুলো প্রয়োজন পড়ে, সেই বিষয়টি নিয়ে আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের অনুষ্ঠানে আজ অতিথি হিসেবে কে আছেন। আমাদের সাথে আছেন অর্থোপেডিক কনসালটেন্ট AMZ হসপিটাল থেকে ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আজ কথা বলবো হাঁটুর প্রতিস্থাপন নিয়ে, মানে নতুন হাঁটু লাগানো নিয়ে। আসলে এই হাঁটু কি আপনার হাঁটু নাকি অন্য কারো হাঁটু? হ্যাঁ, এই চমৎকার বিষয়টি সম্পর্কে শুধু যে আমরা কথা বলবো তা নয়, আপনারাও আমাদের সাথে কথা বলতে পারেন। সেটা কিভাবে? নিচের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে লাইভে যাচ্ছে, আপনারা লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। চলে যাচ্ছি মূল আলোচনায়, শুনতে থাকুন, দেখতে থাকুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে একদমই ভোলা যাবে না। স্যার, আমাদের আজকের যে বিষয়টি হাঁটু প্রতিস্থাপন, যেটি আসলে আমার একটি জিজ্ঞাসা প্রশ্ন, যে এই যে হাঁটু লাগানো নতুন করে, এটা কি আসলে নিজের হাঁটু নিজের মধ্যেই হয় নাকি অন্য কোনো হাঁটু লাগানো হয়? আসলে হাঁটু প্রতিস্থাপন ব্যাপারটি কি? জি, ধন্যবাদ আপনাকে। না, নিজের হাঁটু যখন আসলে কাজ করছে না স্বাভাবিকভাবে এবং চলাফেরা করতে বা হাঁটাচলা করতে একবারেই এই হাঁটুর মাধ্যমে চলাফেরা করাটা অপারগ হয়ে যাচ্ছে, আমাদের আসলে তখনই সিদ্ধান্ত থাকে যে হচ্ছে কি হাঁটুটা প্রতিস্থাপন করে ফেলাটাই ভালো। কারণ একটা পর্যায়ের পরে গিয়ে দেখা যায় যে হাঁটুতে যখন অনেক বেশি সমস্যা হয়ে যায় তখন দেখা যায় যে নর্মাল যে ওষুধপত্র বা ব্যায়াম বা ফিজিওথেরাপি যখন কোনোটাই খুব বেশি কাজে আসে না, তখন আমাদের লাস্ট অপশনটা আসলে হচ্ছে হাঁটু প্রতিস্থাপন করা। এবং প্রতিস্থাপনের ক্ষেত্রে আসলে হচ্ছে কি নিজের হাঁটু আমরা মেরামত করি না, আমরা আসলে এটাকে বলি আর্টিফিশিয়াল প্রস্থেটিক রিপ্লেসমেন্ট বা নকল হাঁটু অরিজিনাল হাঁটুকে প্রতিস্থাপন করি আমরা। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। জানতে চাই আসলে কোন কোন রোগে আমরা এই হাঁটুটা লাগানোর চিকিৎসাটা করে থাকি, কেন অপারেশনটা করার প্রয়োজন পড়ে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে হাঁটু ব্যথা হলে যে প্রতিস্থাপনের ব্যাপারটা আসে, ব্যাপারটা এরকম না। হাঁটু ব্যথা তো নর্মালি অনেক মানুষের অনেক কারণে হয়ে থাকে, কাজের কারণে হয়ে থাকে, বিভিন্ন অসুখে হয়ে থাকে, কিছু মেটাবলিক ডিজিজ থাকে, আবার অনেক সময় ইনফেকশনের কারণে হয়ে থাকে, কিছু বাত রোগে হয়ে থাকে। হ্যাঁ, তবে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে হাঁটুর প্রতিস্থাপনের বিষয়টি আসে যখন হচ্ছে গিয়ে যে আমাদের হাঁটুর মাঝখানের যে তরুণাস্থিগুলো থাকে সেগুলো যদি একদমই ক্ষয় হতে হতে শেষের দিকে চলে যায় এবং হাড্ডিগুলো নর্মাল যে মুভমেন্ট আমরা করি, যে এক্সটেনশন এবং ফ্লেকশন যে মুভমেন্টগুলো আমাদের হাঁটুতে হয়, সেই মুভমেন্টগুলো যখন রেস্ট্রিক্টেড হয়ে যায়, যে নর্মাল চলাফেরাও করতে কষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা দেখি যে ওষুধপত্রের দ্বারা কোনো ধরনের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বা আমরা নিউয়ার জেনারেশন যে ট্রিটমেন্টগুলো বায়োলজিক্যাল থেরাপি যেমন PRP এবং স্টেম সেল দিয়েও দেখি যে যখন আসলে কোনো আমরা ইমপ্রুভমেন্ট বা ভালো কিছু আশা করতে পারি না, ঠিক তখন হচ্ছে গিয়ে যে আমাদের আসলে রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপনের একটা লাগানোর একটা বিষয় থাকে। তার মানে হাঁটু ব্যথা হলেই যে আমি নকল হাঁটু লাগাবো ব্যাপারটি সেরকম নয়। বিভিন্ন রোগ যেগুলো আছে, বাত ব্যথা সহ, যখন একটা সময় আমার চলাফেরায় একটা অসমর্থতা চলে আসবে তখন আমি এই নকল হাঁটু লাগানোর মতো ব্যাপারটি করব। তো আমাদের আসলে আমরা আসলে এটা গ্রেডিং করি। গ্রেডিং আসলে আমাদের অস্টিওআর্থ্রাইটিস বা হচ্ছে গিয়ে যে হাঁটু ক্ষয়জনিত যে সমস্যাগুলো তৈরি হয়, তো এটা 4টা গ্রেডিং থাকে আসলে, 1 2 3 4। তো হচ্ছে গিয়ে 3 এর লাস্টের দিকে অথবা গ্রেড 4-এ যখন হচ্ছে মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যায় হাঁটুতে, সেই সব ক্ষেত্রে আমাদের হাঁটুর প্রতিস্থাপনের বিষয়টা আসে।
এবং তখন আমরা এই অপারেশনটা সাজেশন করি পেশেন্টদেরকে। জানতে চাই আসলে এই অপারেশনটা কি আমাদের দেশেই হচ্ছে এবং কোথায় আসলে গেলে রোগীরা এটার সম্পর্কে ভালো সাজেশন পাবে? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে অপারেশন এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো হাসপাতালে হয় এবং আমাদের দেশের অর্থোপেডিক সার্জনরা আলহামদুলিল্লাহ অনেক কম্পিটেন্ট এবং সফলভাবে অসংখ্য হাঁটু প্রতিস্থাপন আমাদের বাংলাদেশে হচ্ছে। বিভিন্ন হসপিটাল, বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল এই প্রতিস্থাপনটা সম্পন্ন করতে পারতেছে তারা। এবং হচ্ছে গিয়ে যে আগে এক সময় দেখা যেত যে এটার জন্য মানুষকে অন্য দেশে দৌড়াতে হতো, বাট এখন আর অন্য দেশে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। আমি মনে করি আমাদের দেশেই এটার পরিপূর্ণ চিকিৎসা আমাদের দেশেই হচ্ছে। বাংলাদেশে অনেক সফলতার সাথে আপনারা করছেন নিশ্চয়ই। এই পর্যায়ে জানতে চাই আসলে যারা অনেক দিন ধরে বাতের ব্যথায় ভুগছে, সেটা তো আসলে যে কোনো বয়সেই হতে পারে, অথবা আঘাতজনিত কারণে হাঁটুর সমস্যায় ভুগছে, আসলে কি কি সমস্যা দেখলে একজন রোগী অথবা একজন মানুষ মনে করতে পারে যে তার নকল হাঁটু লাগাতে হতে পারে? আসলে বিষয়টা হচ্ছে গিয়ে যে মানুষের তো আসলে হাঁটু ব্যথা বা সিমটম যেটার কারণে ডাক্তারদের কাছে আসা, সেটা আসলে ব্যথা। তো আমরা যখন চিকিৎসাগুলো করি তখন দেখা যায় চিকিৎসার কারণে বেশিরভাগ রোগীদের ক্ষেত্রেই যে অসুখের জন্য তার হাঁটু ব্যথা হচ্ছে, সেই রোগের চিকিৎসা যখন আমরা দিয়ে থাকি তখন ব্যথাটা আস্তে আস্তে কমে যেতে থাকে, ঠিক হয়ে যেতে থাকে, মুভমেন্টগুলো স্বাভাবিক হতে থাকে। যদি কারো হাঁটুর মুভমেন্ট স্বাভাবিক না হয় এবং তার বয়স যদি দেখা যায় যে একটু বয়স্কদের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এক্সট্রিম এজ বা 70-80 ইয়ার্স এজ, তখন যদি দেখা যায় যে সে হাঁটতেই পারতেছে না ব্যথার জন্য, কোনোভাবেই ব্যথা কমতেছে না এবং সে হাঁটু ঠিকভাবে ভাঁজও করতে পারতেছে না, তার অলরেডি রেস্ট্রিক্টেড মুভমেন্ট, তখন হচ্ছে গিয়ে আমাদের হাঁটু প্রতিস্থাপন করলে এটা মোটামুটি ঠিক হয়ে যায়, একটা হয়তো বা ভালো ফল আশা করা কারণ হচ্ছে গিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে গিয়ে যে সৃষ্টিকর্তা আমাদেরকে যে হাঁটু দিচ্ছে অবশ্যই সেটা বেটার। হ্যাঁ, আমরা নকলভাবে প্রতিস্থাপন করার পর একদম অরিজিনালের মতো তো আর সেটা সাপোর্ট দেবে না, ওই বয়সে সেটা কারো কাম্যও না। কিন্তু যখন একজন মানুষ হাঁটতেই পারতেছে না, একবারে হাঁটু ভাঁজই করতে পারতেছে না, সেই সময়টাতে হাঁটু প্রতিস্থাপন করে আর্টিফিশিয়াল রিপ্লেসমেন্ট যখন আমরা করি, প্রস্থেটিক রিপ্লেসমেন্ট, তখন পেশেন্টদের স্যাটিসফ্যাকশন লেভেলটা একটা অন্য লেভেলে থাকে। কেননা আসলে এটা তো কারণ সে অনেকদিন হাঁটতেই পারতেছে না, তো সে একটা হাঁটুর প্রতিস্থাপন করার ফলে সে স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছে, এটা তার কাছে অনেক বড় ব্যাপার। ডেফিনেটলি এটা তো আসলে একটা খুব বেটার অপশন। কেননা কেউ যখন একজন হাঁটতে পারছে না, তাকে যদি বিছানায় শুয়ে থাকতে হয় তখন তার আরো অনেক কোমরবিডিটি, আরো অনেক অসুখ বিসুখ দেখা যায় যে তাকে আরো ভারাক্রান্ত করে তোলে। অনেক সময় দেখা যেতে পারে যে তার পায়ের রক্তনালীতে হয়তো বা রক্ত জমাট বেঁধে বিভিন্ন ধরনের সমস্যা, অনেক ধরনের প্রবলেম আসলে ডেভেলপ করে। মানুষ যদি বেড রিডেন থাকে বা হাঁটাচলা করতে না পারে তখন তো অনেক ধরনের সমস্যা থাকে। আর জানতে চাই, এরকম কেউ কোনো রোগী হাঁটুর ব্যথায় ভুগছে এবং সে হাঁটু প্রতিস্থাপনের মতো অপারেশনও করে ফেললো, তার কতদিন লাগে ভালো হতে? আমরা আসলে অপারেশনের পরে পেইন সাবসাইড করার পরে থেকেই পেশেন্টকে ওয়াকার সাপোর্টে আমরা হাঁটতে দিয়ে থাকি, যে অল্প অল্প করে একটু মুভমেন্ট করে। তবে মোটামুটি ভালোভাবে মুভমেন্ট করতে দেখা যায় যে 2.5 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগে। অনেকেই বলে যে আসলে আমি লাঠি দিয়ে হাঁটতে চাই না অথবা ক্র্যাচে ভর করে হাঁটতে চাই না, তো সেক্ষেত্রে আসলে আপনারা তখন তাকে কি সাজেশন দিয়ে থাকেন? যখন লাঠি আসলে লাঠি সাপোর্ট কখন লাগে, যখন হচ্ছে গিয়ে দেখা যায় যে নর্মালি পেশেন্ট হাঁটুর উপরে ওজন দিয়ে যখন হাঁটতে যায় তখনই সে পেইন ফিল করে, তখন আমরা লাঠি দিলে দেখা যায় যে পেশেন্টের লাঠিতে যখন একটু ওজন হচ্ছে গিয়ে যে শেয়ার করে তখন হচ্ছে গিয়ে ব্যথাটা একটু কম হয়, তাদেরকে আমরা লাঠিতে ভর দিয়ে বা ক্রাচ ওয়াকিং দিয়ে থাকি। তো এটা তো অনেক কারণে দেই আসলে, তো হচ্ছে গিয়ে যে দেখা যায় যে ট্রমাটিক নি বা আঘাতজনিত কারণে হতে পারে, বা হচ্ছে ইনফেক্টিভ কারণে হতে পারে, বা গাউটি আর্থ্রাইটিস বা যে কোনো বাতের কারণে হতে পারে। ফিরবো স্যার আবার, তবে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি জি দর্শক, আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন, কি জানতে চাচ্ছেন? আমার বয়স 27 বছর। জি। আমার হাঁটুর সমস্যা। হাঁটুতে কি সমস্যাটা হচ্ছে? হাঁটুতে আমি মনে করি সিঁড়ি দিয়ে উপরে উঠলে ব্যথা পাই, তারপর দৌড়াইলে ব্যথা পাই। আচ্ছা, কোনো আঘাত পেয়েছিলেন কিনা বা কোনো ব্যথা পেয়েছিলেন কিনা খেলতে গিয়ে বা কোনো কিছুতে? হ্যাঁ হ্যাঁ, এটা আমি যখন ফুটবল খেলছিলাম দৌড়াইতে দৌড়াইতে ব্যথা হয়েছে। জি জি জি। এটা কতদিন যাবত ব্যথাটা আপনার? এটা প্রায় 2 বছর। 2 বছর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, আপনার বিষয়টি নিয়েই কথা বলবো। স্যার, যেহেতু 27 বছর বয়সে আমরা এরকম একটা প্রশ্ন পেলাম, আসলে আমরা এটা যেমন 27 বছর বয়সে ওনার হিস্ট্রি হচ্ছে আসলে খেলাধুলা থেকে ওনার মানে ব্যথাটা শুরু হয়েছে। তো খেলাধুলা থেকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হাঁটু ব্যথাগুলো তৈরি হয় লিগামেন্ট স্প্রেন বা লিগামেন্ট ইনজুরি থেকে, বেসিক্যালি হাঁটুতে। তো হচ্ছে গিয়ে যে এটার জন্য আসলে হচ্ছে গিয়ে যে কোন লিগামেন্টে ওনার ইনজুরি আছে সেটা দেখার জন্য ক্লিনিক্যালি যে কোনো একজন অর্থোপেডিক ডাক্তারকে দেখাতে হবে সামনাসামনি। একই সাথে ওনার একটা এমআরআইও করা প্রয়োজন, যেটাতে আমরা লিগামেন্ট এবং হচ্ছে গিয়ে যে টেন্ডনের ইনজুরিগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি। তবে হাঁটু ব্যথা থাকলে সেই ব্যথা নিয়ে যদি উনি সিঁড়ি ওঠানামা করতে থাকেন, তাহলে লিগামেন্টগুলোতে রিপিটেড ইনজুরি হয়, বা হচ্ছে গিয়ে যে লিগামেন্টে ওনার ব্যথা সেই লিগামেন্টে সিঁড়ি ওঠার সময় উনি আবারও বারবার ব্যথা দিচ্ছেন। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে ব্যথাটা না কমে এটা দীর্ঘস্থায়ী হয় এবং ব্যথাটা সহজে যেতে চায় না। তো আমার দিক থেকে ওনার জন্য মৌখিকভাবে এটুকু পরামর্শ থাকবে যে হাঁটুর জন্য আমরা এই ধরনের সিনারিওতে সাধারণত দুইটা উপদেশ দিয়ে থাকি। একটা হচ্ছে যে একদম নিচু কোনো জায়গাতে বসে কাজ করা অথবা মাটিতে বসে কাজ করা আমরা নিষেধ করে দিই। আমরা বলি যে অ্যাটলিস্ট একটা চেয়ার হাইটের উচ্চতায় বসে বা দাঁড়ানো অবস্থায় কাজ করতে। এবং হচ্ছে গিয়ে যে দ্বিতীয় উপদেশটি থাকে যে সিঁড়ি ওঠানামা করা এবং হচ্ছে গিয়ে যে উঁচু নিচু রাস্তায় হাঁটাহাঁটি করা, যাতে উনি অ্যাভয়েড করে, তাহলে ওনার এই হাঁটু ব্যথাগুলো ধীরে ধীরে কমতে থাকবে। অনেকেই নি ক্যাপ পরার চেষ্টা করে, সেটা কি আসলে তার জন্য কোনো সুবিধা হবে? নি ক্যাপ পরলে কিছুটা সাপোর্ট হয়, একদম সাপোর্ট হয় না তা না। নি ক্যাপ পরলে কিছুটা সাপোর্ট হয়, কিন্তু নি ক্যাপের দুইটা প্রিকশন মেনটেন করা উচিত বা সতর্কতা অবলম্বন করা উচিত। সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে নি ক্যাপ সারা দিন রাত পরে থাকে, সারা দিন রাত পরে থাকলে আবার দেখা যায় যে রক্ত চলাচল একটু ব্যাহত হয়। তো এই জন্য আমরা বলি যে শুধুমাত্র হাঁটা চলার সময় নি ক্যাপ ব্যবহার করবেন, কিন্তু রাত্রে যখন ঘুমাবেন অবশ্যই নি ক্যাপটি খুলে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ ইনফরমেশন এত সুন্দর করে বলার জন্য। এবং দর্শক, আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য, এবং নিশ্চয়ই আমাদের বিশেষজ্ঞের পরামর্শ আপনার কাজে লাগবে এবং আপনি অতি দ্রুত অর্থোপেডিক কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে মনে হয় আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, আমার নাম মকবুল হোসেন, আমি মোহাম্মদপুর থেকে বলছি। আমার বয়স 83, আমার ডায়াবেটিস আছে। আমার 1984 সনের 21 ডিসেম্বর 21 জুলাই রেসিডেন্সিয়াল মডেলের সামনে অ্যাক্সিডেন্টে হয়ে অপারেশন হয়। এই অপারেশনের সময় তখন রিপ্লেসমেন্টের প্রবলেম ছিল না, ওখানে তার দেওয়া জল দেওয়া আছে, 4 টুকরা হয়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে আমার বাম পায়ের পরে ডান পায়েও ব্যথা হয়। এখন আমি প্রফেসর রামদাস সাহেবের ট্রিটমেন্টেই আছি। উনি প্রথমের দিকে বলেছিলেন রিপ্লেসমেন্ট করতে, এখন আর রিপ্লেসমেন্ট করতে বলেন না। কিন্তু এখন ব্যথা হয়, আমি এর জন্য কতগুলো ঔষধ ব্যবহার করি, পেইন কিলার না, আদার দেন পেইন কিলার। এমনিতে আপনার হাঁটু ভাঁজ হয় কিনা? আর ভাঁজ হয়, সবই হয়, কিন্তু আমি নামাজ পড়তে পারি না, আমাকে চেয়ারে বসে থাকতে হয়, আমি হাঁটতেও পারি না, কারণ 2 পায়ে আমি ল্যাটিনে আমাকে হাঁটতে হয়, আমার পায়েতে দিতে হয়, কি করা হয়, নিক্যাপ পড়তে হয়। আচ্ছা, নিক্যাপ পড়তে হয়, বেশিক্ষণ পড়লে তো আবার খুলে যায় পা। আমাদের কাছে আপনার জানতে চাওয়াটা কি? আমরা জানতে চাওয়ার এখন ট্রিটমেন্টটা কি? আপনি তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল বাম পায়ে, তাই না? হ্যাঁ, বাম পা। এখন ডান পাও ব্যথা করছে। আসলে উনি জানতে চাচ্ছেন যে কিভাবে ভালো থাকছে। বয়সটা কত বলেছিলেন বাবা? 84। ঠিক আছে, এক্সট্রিম এজ বয়স। জি, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। জি, উনি অলরেডি আমাদের লিজেন্ডারি প্রফেসর ডক্টর আমজাদ স্যারের ট্রিটমেন্টে আছেন আলহামদুলিল্লাহ। তো হচ্ছে গিয়ে যে ওনার তো এক পায়ে অপারেশন হচ্ছিল। তো এক পায়ে অপারেশন হলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে গিয়ে যে পায়ে অপারেশন হয় তখন অপারেশনের পরবর্তী সময়গুলোতে মানুষ অপোজিট লিম্বে ডমিনেন্ট ওয়েট বিয়ার করে। মানে বিষয়টা এরকম, কারো যদি মানুষের ডান বাম ডমিনেন্ট পার্ট থাকে, তো কারো ডান পায়ে দেখা যায় যে ওজন বা শক্তি বেশি দেয়, কারো বাম পায়ে ওজন বা শক্তি বেশি দেয়। তো যদি কারো হচ্ছে গিয়ে যে ধরনের দেখা যায় যে এক পায়ে অপারেশন করা হয়েছে, তখন দেখা যায় অপোজিট লিম্বে অটোমেটিকলি তার ডমিনেন্ট লিম্ব হয়ে যায়।
তো সেই জন্য তার ওই পায়ের উপরে স্ট্রেসও বেশি পড়তে থাকে। আর ওনার বয়স যেহেতু এখন আলহামদুলিল্লাহ 84 ইয়ার্স বা 84 বছর বয়স, তো এই বয়সে ওনার স্বাভাবিকভাবে কিছুটা ক্ষয়জনিত প্রবলেমও থাকার কথা। তো ওনার যেহেতু মুভমেন্ট স্বাভাবিক আছে, তো হচ্ছে কি যে আমি আবারও বলতেছি যে মুভমেন্ট স্বাভাবিক আছে, এই জন্যই হয়তো বা স্যার ওনাকে এখন হাঁটু প্রতিস্থাপনের কথা বলছেন না। আদার্স ফিটনেসের ইস্যু থাকতে পারে। তো ব্যথাটা আসলে ওনার ক্ষয়জনিত হলে ওনাকে আসলে আপনাকে আসলে নিয়ম মানা ছাড়া কোনো আসলে অপশন নাই। তো আপনার চেয়ারে বসে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে নিয়ম। কারণ আমি একটু আগে বলতেছিলাম যে হাঁটু ব্যথার জন্য আসলে দুইটা নিয়ম, যে নিচু জায়গায় বসে বা মাটিতে বসে কোনো কাজ করা যাবে না। সেটার মধ্যে আসলে কয়েকটা জিনিস এখানে অ্যাড করতে হয় আমাদের। যেমন সেটার জন্য মাটিতে বসে নামাজ পড়াটা আমরা অ্যাভয়েড করতে বলি যে চেয়ারে বসে নামাজ পড়তে। আমরা বলি যে টয়লেটটা হাই কমোড বা চেয়ার কমোড ব্যবহার করতে, খাওয়া দাওয়া করার সময় চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করতে, এবং অন্যান্য কোনো যদি কাজ থাকে কারো যে নিচু জায়গায় বসে, সেটাও অ্যাভয়েড করতে। তো এটা আসলে ওনাকে এখন করতেই হবে। তার সাথে হয়তো বা স্যার অলরেডি ওনাকে কিছু ফুড সাপ্লিমেন্ট বা ভিটামিন দিয়েছেন, তো সেগুলো উনি কন্টিনিউ করুক। আশা করা যায় যে উনি, আমার পক্ষ থেকে এটুকু ওনার জন্য সাজেশন যে হচ্ছে গিয়ে যে অলরেডি উনি একজন আমাদের দেশের নামকরা ভালো অর্থোপেডিক সার্জনের আন্ডারে আছেন। তো ওনার পরামর্শগুলো ফলো করলে আমার মনে হয় যে সবচেয়ে বেটার হবে, ভালো থাকবেন। নিশ্চয়ই যিনি দর্শক ফোন দিয়েছিলেন আমাদের বিশেষজ্ঞের পরামর্শক্রমে আপনি যদি তার উপদেশগুলো মানেন এবং স্যার যেভাবে আপনাকে খাবার দাবার অথবা ওষুধ দিয়েছেন সেগুলো যদি মেনে চলেন, আশা করা যায় আপনি জীবনের বাকিটুকু সময়ও বেশ ভালোভাবেই থাকবেন আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকবেন, চোখ রাখবেন নেক্সাস টেলিভিশনে। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। নিশ্চয়ই নেক্সাস টেলিভিশনের পর্দাতে আপনাদের চোখ রয়েছে। আমরা কথা বলছিলাম হাঁটুর প্রতিস্থাপন নিয়ে এবং আমাদের সাথে আছেন অর্থোপেডিক কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, AMZ হাসপাতাল। আমরা চলে যাচ্ছি আমাদের আবারও আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম হাঁটুর প্রতিস্থাপন নিয়ে বিভিন্ন ধরনের বিষয়াদি, এবং সেই সাথে আমরা দর্শকদেরও প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। এই পর্যায়ে জানতে চাই আসলে আমাদের দেশের মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে হাঁটুর প্রতিস্থাপন চিকিৎসার খরচটা কীরকম? ধন্যবাদ আপনাকে। হাঁটু প্রতিস্থাপনের খরচ আসলে আমাদের দেশে আমি বলবো যে অন্যান্য দেশের তুলনায় অনেক রিজনেবল, অন্যান্য দেশের তুলনায় কম খরচ। কারণ আমাদের দেশ থেকে যখন মানুষজন বিদেশে যায়, বিশেষ করে ভারতে যায় বা অন্যান্য কোনো ইউরোপ কান্ট্রিতে যায়, ইউরোপ কান্ট্রিতে তো এক্সট্রিম এক্সপেন্সিভ, অনেক বেশি খরচ। ইন্ডিয়াতেও দেখা যাচ্ছে বাংলাদেশের সাথে প্রায় দ্বিগুণ বা আড়াই গুণ বেশি খরচ পড়ে। তার মানে আসলে যদি দেশেই করা যায়, দেশের ডাক্তারের সেবায় ভালোবাসায় করা যায়, আসলে খরচটা কিন্তু অনেক কমে আসে। এবং হচ্ছে যে আরও কয়েকটা দিক আছে। আপনাকে বলি যে যে কোনো অপারেশন বা যেটাতে আমাদের অপারেশন করার পরে 7 থেকে 10 দিন একটা জায়গাতে স্টে করার বিষয় আছে। তো তখন দেখা যায় যে শুধুমাত্র রোগীর খরচও না, আরও আদার্স কিছু খরচ এখানে অ্যাড হয়। তো সব মিলিয়ে দিলে খরচ কিন্তু অপারেশনের কস্টিং আড়াই গুণ হলেও পেশেন্টের খরচ আসলে প্রায় 4-5 গুণই হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের দেশে ডাক্তার অ্যাভেলেবল আছে, দে আর ভেরি মাচ কম্পিটেন্ট। তো আমাদের দেশে আমরা সবাই চেষ্টা করছি আমাদের লেভেলটাকে ওইদিকে নিয়ে যাওয়ার, এবং হচ্ছে গিয়ে যে আমাদের বেশ অসংখ্য, আমি বলবো যে আমাদের হাঁটু প্রতিস্থাপন অলরেডি হয়েছে, হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হচ্ছে, তো হচ্ছে উরুসন্ধি রিপ্লেসমেন্ট যেটাকে আমরা বুঝি। তো এখন বিদেশে যে অযথা টাকা অপচয় করার কোনো মানে আছে বলে আমি আর মনে করি না। আপনি খুব সুন্দর করে ব্যাপারটি বুঝিয়ে বললেন। এই পর্যায়ে জানতে চাই আসলে এই অপারেশনগুলো কি বেসরকারি হসপিটাল, সরকারি হসপিটাল, আসলে কোন জায়গাতে বেশি হচ্ছে? সরকারি বেসরকারি দুই ক্ষেত্রেই আসলে হচ্ছে। বেশি কমের বিষয়টা হচ্ছে স্ট্যাটিস্টিকটা আমার এখন এই মুহূর্তে জানা নেই, তবে হচ্ছে গিয়ে যে আমরা যেটা দেখতেছি যে সরকারিতেও ভালো ভালো জায়গাতে আমাদের পঙ্গু হাসপাতাল, নিটোর যেটা জাতীয় পঙ্গু হাসপাতাল, এবং হচ্ছে গিয়ে যে BSMMU এই হাসপাতাল, এবং হচ্ছে গিয়ে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সবগুলোতেই হচ্ছে। ঢাকার মোটামুটি সবগুলো মেডিকেল কলেজেই হচ্ছে হাঁটু প্রতিস্থাপন হচ্ছে। এবং হচ্ছে গিয়ে বেসরকারিভাবেও দেখা যায় যে ঢাকার ভালো ভালো অন্ততপক্ষে 22 থেকে 25টি হাসপাতালে
হাঁটুর প্রতিস্থাপন একদম রেগুলারলি হচ্ছে এবং সরকারি হসপিটালে নিশ্চয়ই খরচটা তো অনেক কম হবেই। সরকারি হাসপাতালে খরচ কম, ডেফিনেটলি কম। সরকারি হাসপাতালে হচ্ছে গিয়ে যে শুধুমাত্র দেখা যায় যে পেশেন্ট পার্টির শুধু যে ইমপ্ল্যান্ট যেটা হচ্ছে গিয়ে যে হাঁটুতে আমাদের প্রতিস্থাপনের যে প্রস্থেসিসটি ওটার দামটা দেওয়া লাগে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে গরিব রোগীদের জন্য আমাদের সমাজ কল্যাণ অধিদপ্তরের কিছু সুবিধা পাওয়া যায়, তো সেখান থেকে সাহায্য আসে। কিছু এনজিও অনেক সময় সাহায্য করে, তো তাদের সাহায্যে দেখা যায় যে গরিব মানুষদের জন্য একটি বড় সুবিধা সরকারি হাসপাতালে পাওয়া যায়। খুব সুন্দর করে বলেছেন স্যার। এই পর্যায়ে জানতে চাই স্যার যে আমাদের বাংলাদেশের যে অবস্থা, এখানেও ওই আর্থসামাজিক অবস্থাটা তো আসে, আর চিকিৎসার ব্যাপারটা দেখা যায় যে বেশ কয়েকটি বিভাগীয় শহরে হয়তো বা মেডিকেল কলেজ আছে, হসপিটালও আছে, কিন্তু চিকিৎসাটা দেখা যায় আসলে ঢাকাগামী। ঢাকাতেই আসলে ভালো চিকিৎসাগুলো সবসময় হয় এবং মানুষও তাই জানে। আসলে ব্যাপারটা কি সত্যি হাঁটু প্রতিস্থাপনের ক্ষেত্রেও? এটার ক্ষেত্রে আমি বলবো যে কিছুটা সত্যি, তবে হচ্ছে গিয়ে যে ঢাকার বাইরেও আমার জানা মতে কয়েকটা সরকারি মেডিকেল কলেজে এবং হচ্ছে গিয়ে প্রাইভেট অনেকগুলো হাসপাতালে হাঁটু প্রতিস্থাপনের অপারেশন হচ্ছে। হ্যাঁ, তবে হচ্ছে গিয়ে যে ঢাকাতে যেরকম অনেক বেশি অ্যাভেলেবল, ঢাকার বাইরে এত বেশি অ্যাভেলেবল না। কারণ হচ্ছে গিয়ে যে আমাদের এটা অপারেশনগুলো করার ক্ষেত্রে আমাদের অপারেশন থিয়েটারের স্টেরিলিটি বা সেফটি অনেক মানে আমাদের ইম্পর্টেন্ট ইস্যু, এবং এটা যদি ভালোভাবে আমরা না মেনটেন করতে পারি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অপারেশন করার পরেও ইনফেকশনের একটি চান্স থাকে। তো ইনফেকশন হয়ে গেলে আসলে এত বড় অপারেশন, এত খরচ করে একটা অপারেশন আমরা করলাম, আসলে পেশেন্টের লাভ হলো না কিছু। তো এই কারণে আমাদেরকে ওই ধরনের ভালো বা হচ্ছে গিয়ে যে আমরা বলবো যে অত্যন্ত ফ্যাসিলিটি সহ ভালো হসপিটাল সাপোর্ট সহ যে হাসপাতালগুলো আসলে অ্যাভেলেবল আছে, শুধু সেখানেই প্রতিস্থাপনগুলো হয়ে থাকে। ছোটখাটো কোনো ক্লিনিক বা ছোটখাটো কোনো হাসপাতালে সাধারণত এই অপারেশনগুলো নিরাপদ না, এবং সেখানে আসলে করাও হয় না। চমৎকারভাবে বলেছেন স্যার আসলে ব্যাপারটি। অনেকেই এসে বলে যে হাঁটু লাগানোর মতো এই অপারেশনটি আমরা করতে চাই, কিন্তু ঢাকায় আসার মতো হয়তো বা আর্থিক ক্ষমতা তাদের নেই। অনেক সময় দেখা যায় যে আপনি যেটা বললেন যে রোগী যে আসে তা কিন্তু নয়, রোগীর সাথে দেখা যায় আরও ৩-৪ জন পরিবারের আরও বেশ কিছু মানুষ চলে আসে। তো তাদের ক্ষেত্রে আসলে দেখা যায় হয়তো বা ঢাকার শুধু যে বেসরকারি হসপিটাল তা কিন্তু না। আপনি বেশ সুন্দরভাবে বললেন যেটা আসলে সরকারি হসপিটালগুলোতেও যদি একটু ধৈর্য ধরে থাকা যায় তাহলে সেখানে বেশ কম টাকাতেই এই অপারেশনগুলো করা সম্ভব হয়। আপনার কাছে জানতে চাই স্যার, এই হাঁটু প্রতিস্থাপন ব্যাপারটি অনেকের কাছেই বেশ কমন, কিন্তু অনেকে খুব ভয় পায় এই জন্য যে অনেকে জিজ্ঞাসা করে যে তাদেরকে অ্যানেস্থেশিয়া কি পুরো দেওয়া হবে নাকি অর্ধেক দেওয়া হবে। তো আসলে এই অপারেশনটা পুরো প্রসিজার সম্পর্কে যদি আসলে একটু বলেন। প্রসিডিউর তো পুরোটা বলবো না, কিন্তু হচ্ছে গিয়ে যে ভয় পাওয়ার ওরকম কারণ নেই। কারণ হচ্ছে গিয়ে যে প্রথম কথা, আমরা পেশেন্টকে অজ্ঞান করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে তার ফিটনেস আগে আমরা চেক আপ করি, এবং ফিটনেস যদি পেশেন্টের না থাকে বা পেশেন্ট যদি অ্যানেস্থেশিয়া বা অজ্ঞান করার জন্য ফিট না থাকে, তো সেই পেশেন্টকে তো আসলে সার্জারি করা যাবে না। স্যার, আমরা বিষয়টিতে আবারও ফিরবো, একজন দর্শকের ফোন নিয়ে নেই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। একজন দর্শক ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক অনুরোধ করছি আপনার। জি আপু, আমি চট্টগ্রাম থেকে রাজু বলছিলাম, ইনস্টলেশন রাজু। আচ্ছা, ঠিক আছে। আপনি আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন, তবে প্রশ্নটি করার আগে আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে নেবেন প্লিজ। জি, প্রশ্নটি করুন। হ্যালো, দুঃখিত দর্শককে আমরা কানেক্ট করতে পারছি না। আমরা আবারও ফিরে যেতে চাই আমাদের কথোপকথনে। আমরা বলছিলাম যে আসলে আপনি বলছিলেন যে অপারেশনের সময় আমরা অ্যানেস্থেশিয়াটা আসলে কিভাবে দিই। হ্যাঁ, তো অ্যানেস্থেশিয়ার বিষয়টা আসলে হচ্ছে কি, পেশেন্টের ফিটনেস অনুযায়ী আমাদের অ্যানেস্থেশিয়া যে ডক্টররা থাকেন বা স্পেশালিস্টরা থাকেন, ওনারা ডিটারমাইন করেন যে কী ধরনের অ্যানেস্থেশিয়া পেশেন্টকে দিবেন। তো হচ্ছে কি যে আমাদের পেশেন্টের ফিটনেস অনুযায়ী দেখা যায় যে জেনারেল অ্যানেস্থেশিয়া বা পুরো শরীরকে অজ্ঞান করেও করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিয়ে করা হয় বা কোমর থেকে নিচের অংশ অবশ করে করা হয়। সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু অপারেশন থিয়েটারও সজাগ থাকে। আচ্ছা, আমরা একটা কথা শুনতে পাই যে হাঁটু প্রতিস্থাপন কমপ্লিট পার্শিয়াল, মানে 2 ভাগে বিভক্ত। এই বিষয়টিতে ফিরবো, তবে তার আগে দর্শকের প্রশ্ন নিতে চাই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি হ্যালো। জি হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন।
জি আসসালাম। কেটে গেছে। লাইনটি ডিসকানেক্টেড হয়ে গেছে, তাহলে আমরা আমাদের প্রশ্নে আবার ফেরত জি যাই। না, এটা আসলে কমপ্লিট, আমরা বলি টোটাল নি হ্যাঁ রিপ্লেসমেন্ট। হ্যাঁ হ্যাঁ। টোটাল নি রিপ্লেসমেন্ট, এটা আসলে পার্শিয়াল কোনো কিছু করার কোনো উপায় নাই, ঠিক আছে। আমাদের পুরোটা হাঁটুই আসলে আমরা রিপ্লেস করি এবং ইমপ্ল্যান্টগুলো ওইভাবে তৈরি হয় আচ্ছা, এবং দুইটা পার্টে তৈরি হয় আসলে। 2 পার্ট আছে, 3 পার্ট আছে। কিছু ইমপ্ল্যান্টে থাকে প্যাটেলার একটা পার্ট থাকে, কিছু ইমপ্ল্যান্টে প্যাটেলার পার্ট থাকে না। আমাদের টিবিয়ার জন্য একটা পার্ট থাকে এবং হচ্ছে ফিমারের জন্য একটা পার্ট থাকে। অনেকেই হাঁটু প্রতিস্থাপন করার পর একটা প্রশ্ন করে যে আমার এরকম একটা নকল হাঁটু লাগানো হলো, তাহলে কি আমি আবারও আগের মতো খেলাধুলা করতে পারবো কিনা, ভারী কাজ করতে পারবো কিনা, উপদেশ পরামর্শগুলো কীরকম দিয়ে থাকেন? দেখেন, হাঁটু প্রতিস্থাপন করার পরে আসলে পেশেন্টদের আমাদের যেটা এনশিওর করা লাগে সেটা হচ্ছে কি যে পেশেন্ট যে রোগীটা আসলে হাঁটাহাঁটি বন্ধ হয়ে গেছিল তার হাঁটাহাঁটির ব্যবস্থা করা। বাট হাঁটু প্রতিস্থাপন কখনোই একজন মানুষের স্পোর্টস অ্যাক্টিভিটিতে চলে যাওয়া না, যেটা সত্যি কথা। একদম স্পোর্টস অ্যাক্টিভিটিতে চলে যাওয়ার মতো আসলে হচ্ছে গিয়ে যে বেশিরভাগ রোগীদের ওরকম ফিটনেস আসলে থাকে না। বাট ইয়ং যে পেশেন্টদের আমাদের করা লাগে সেসব পেশেন্টদেরও আমরা স্পোর্টসকে আসলে হচ্ছে গিয়ে যে আমরা অ্যাপ্রুভ করি না। হাঁটাহাঁটি সে করতে পারবে স্বাভাবিকভাবে, এটা আমাদের জন্য মানে বেশ কিছু ভারী কাজ এবং আগের মতো খেলাধুলা স্পোর্টসে অ্যাক্টিভ ওরকম থাকা যায় না। এই পর্যায়ে জানতে চাই আসলে এই যে এরকম ভারী কাজ অথবা খেলাধুলা করা মতো বিরত থাকা থেকে আর কি কি কাজ সাধারণত করতে পারে রোগী এবং করতে পারে না? মানে সোজা কথা হচ্ছে গিয়ে যে হাঁটুর প্রতিস্থাপন করার পরে ভারী কাজ বলতে হচ্ছে গিয়ে যে ওয়েট লিফটিং বা এই ধরনের কোনো কাজ তো আসলে করলে সেটা হচ্ছে গিয়ে যে তার হাঁটুর জন্য সবসময় ক্ষতিকর। সেটা আসলে সুস্থ মানুষের জন্য সেটা ক্ষতিকর, ঠিক আছে, যদি তার ফিটনেসটা ধীরে ধীরে গ্রো আপ না করে। যদি ফিটনেস ধীরে ধীরে গ্রো আপ করে দেন সেটা সে করতে পারবে, কিন্তু ফিটনেস না থাকলে সে পারবে না। আর আর্টিফিশিয়াল হাঁটুর ক্ষেত্রে আমরা জিনিসটা আসলে হচ্ছে গিয়ে যে বলে দিই যে মুভমেন্টটা আমাদের কাছে সবচেয়ে বেশি আসলে ইম্পর্টেন্ট। এক্ষেত্রে স্পোর্টস অ্যাক্টিভিটি হাঁটুর ক্ষেত্রে আমাদের ওইভাবে আমরা আসলে ইন্সপায়ার করি না। মানে একদম অক্ষম একটা পা যেটা একদমই চলাফেরা করতে পারছে না। আমাদের আসলে হাঁটু প্রতিস্থাপন তো আসলে আমাদের ট্রিটমেন্টের হাঁটুর যত ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে তার মধ্যে আসলে আমাদের লাস্ট অপশন হাঁটু প্রতিস্থাপন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। পাবনা ঈশ্বরদী থেকে রায়হান বলছিলাম। জি রায়হান সাহেব, আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন। 32। আর তবে প্রশ্নটি করার আগে একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেবেন প্লিজ। জি, আমার প্রশ্ন হলো, আমার হাঁটুতে ব্যথা করে আর পানি নেমে যায় হাঁটুতে, আর মাজাতেও ব্যথা করে, শরীরে পানি নেমে যায় হাঁটুতে। কতদিন যাবত হচ্ছে এটা? ডাক্তার দেখাইছি, শুধু পেন কিলার ওষুধ দেয়। কতদিন যাবত হচ্ছে এই সমস্যা? সাজেশন চাচ্ছি যে কেন পানি নেমে যায় আর হাঁটুতে ব্যথা। কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে আপনার? কতদিন ধরে আপনার এই সমস্যাটি হচ্ছে? এটা প্রায় 2 বছর। 2 বছর ধরে। আপনার কি বাতের পরীক্ষাগুলো কি করা আছে? বাতের জন্য ট্যাবলেট একবার নারায়ণগঞ্জ ডাক্তার দেখানোর পর খাওয়া হয়েছিল, কিন্তু ওই ওষুধ যতদিন খায় ততদিন ভালো থাকে, আবার যা তাই হয়ে যায়। বাতের জন্য কি ওষুধ খেয়েছিলেন, নাম মনে আছে? এসিপিআর আর আরেকটা কি যেন হলো দিছিল যেন। আচ্ছা আচ্ছা, এমনি ডায়াবেটিস, প্রেশার এ ধরনের তো কোনো সমস্যা আপনার নেই? ডায়াবেটিস আছে, ডায়াবেটিস 8.6। আপনার 2 পায়ে কি পানি আসে না 1 পায়ে আসে ভাই? 2 পাতেই পানি আসে। 2 পাতেই আসে না? আপনার অন্যান্য পরীক্ষা নিরীক্ষাগুলো কি রুটিন চেকআপটা কি করা হয়েছে? অন্যান্য পরীক্ষা করে যেগুলো কিডনি পরীক্ষা করা হয়েছে, লিভারের পরীক্ষা করা হয়েছে, এগুলোতে কোনো সবকিছু নরমাল আসছে। তবে ডিম্বাশয় একটা বড় আছে, এটা পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি ধন্যবাদ। জি দর্শক, আপনাকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, আপনার বিষয়টি নিয়ে কথা বলছি। জি রায়হান সাহেবকে আসলে কিভাবে উপকার করা যায়? 2 বছর যাবত ওনার পায়ে ব্যথা এবং হচ্ছে গিয়ে যে হাঁটুতে ব্যথা, 2 পায়ে বলতেছে, তার সাথে হচ্ছে গিয়ে যে পানি চলে আসে। তো এই ধরনের ব্যথাগুলো সাধারণত হয় বাতের সমস্যা হতে পারে 1, আর 2 হচ্ছে গিয়ে যে অনেক সময় রেডিকুলার পেইন হয়, যেটা কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামে। অনেক সময় কোমর থেকে ব্যথা পায়ের দিকে যখন নামে তখন দেখা যায় যে পায়ে হালকা ইডিমা বা হালকা একটু পানি আসতে পারে।
আচ্ছা। তো ওনাকে আসলে হচ্ছে গিয়ে যে ক্লিনিক্যালি ইভালুয়েট করা ছাড়া এটার ক্ষেত্রে উপকার করাটা একটু কঠিন। তো মানে ক্লিনিক্যালি বলতে সামনাসামনি দেখে একটু চেক আপ করা দরকার। কারণ হচ্ছে প্রবলেমটা অনেক সময় যদি ওনার কোনো বাতের সমস্যা থেকে থাকে তো বাতের ওষুধ দিতে হবে, আর যদি বাতের সমস্যা না থাকে তাহলে ওনার কোমরের জন্য আমাদের হচ্ছে কোনো রেডিকুলোপ্যাথি আছে কিনা সেটা ক্লিনিক্যালি দেখা এবং একটা এমআরআই করে দেখা যেতে পারে। গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই দর্শক আপনি আমাদের বিশেষজ্ঞের পরামর্শ এবং কথাটি বুঝতে পেরেছেন যে কিছু কিছু রোগী আসলে না দেখে কিছু বলা যায় না, কোনো পরামর্শ সাজেস্ট করা যায় না। তো আপনার কাছে অনুরোধ, যদি আপনি আপনার পার্শ্ববর্তী কোনো অর্থোপেডিক কনসালটেন্টের সাথে দেখা করেন, বিশেষজ্ঞ ডক্টর স্বর্ণপন্ন হন, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো। ওনার ক্ষেত্রে একটা জিনিস উনি বলতেছিলেন যে ওনাকে শুধু ব্যথার ওষুধ দেয়। ব্যথার ওষুধ খাওয়া কখনোই আমরা পরামর্শ লং টাইম ধরে রোগীদেরকে দিতে চাই না। স্যার আমরা এই বিষয়টিতে ফিরবো, এই ব্যথার ওষুধ নিয়ে, তবে এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হবে আমাদেরকে। দর্শক আমরা কথা বলছিলাম হাঁটুর প্রতিস্থাপন নিয়ে, এই পর্যায়ে নিতে হচ্ছে আরেকটা বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আপনাদেরকে অনেক স্বাগত। বিরতির পরে আমরা ফিরলাম। আমরা কথা বলছিলাম হাঁটুর প্রতিস্থাপন নিয়ে এবং আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, অর্থোপেডিক কনসালটেন্ট। আমরা কথা বলছিলাম বিরতিতে যাবার আগে স্যার, যে এই যে হাঁটুর ব্যথায় দীর্ঘদিন ধরেই অনেকে দেখা যায় যে পেইন কিলার খাচ্ছে, ব্যথার ওষুধ খাচ্ছে, এবং এই ব্যাপারটির আসলে ফলশ্রুতিতে কি কি ঘটনা ঘটতে পারে, আপনি মনে কিছু একটা বলতে চাচ্ছিলেন, সেটা যদি আমরা একটু কন্টিনিউ করি। ব্যথার ওষুধ আসলে হচ্ছে যে মানে আমি বলবো মহামারী আকার ধারণ করছে ব্যথার ওষুধ। পেশেন্টদেরকে, আমার নিজের পেশেন্টকে আমি দেখছি, আমার পেশেন্টকে আমি লিখে দিছি যে 10 দিন পেইন কিলার দিছি তাকে, 10 দিন খাওয়ার জন্য। পেশেন্ট আমার কাছে 8 মাস পরে আসছে, সে 8 মাস টানা ওই ব্যথার ওষুধ খেয়েছে। তাই বললাম কেন খেয়েছেন? বলে যে ওষুধ খেয়ে আমার খুবই ভালো লাগছে, এজন্য আমি খাইছি। তো এটা আসলে কখনোই কাম্য না। আমি সবসময় রোগীদেরকে ইন্সপায়ার করি, আর টেলিভিশন প্রোগ্রাম, এখানে অনেক মানুষ হয়তো ইনফরমেশনটা পাবে। ব্যথার ওষুধ আমরা নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য দেই। কোনো ডাক্তারই ব্যথার ওষুধ চলবে লিখে না, কোনো ডাক্তারই ব্যথার ওষুধ ডিউরেশন ছাড়া লিখে না। অন্ততপক্ষে রেজিস্ট্রেশন প্রাপ্ত কোনো ডাক্তারই এটা লিখবে না, বিএমডিসি সার্টিফাইড। তো ডাক্তারের পরামর্শে ঠিক যে কয়দিন লেখা থাকে ব্যথার ওষুধ, ঠিক সেই কদিন আপনি ওষুধগুলো খান, এর চেয়ে বেশি দিন আপনারা খাবেন না। এটুকু হলো আমার দিক থেকে পরামর্শ, কারণ এটাতে সাইড এফেক্ট অনেক দিকে থাকে। কিডনিতে একটা সাইড এফেক্ট ডেভেলপ করে, কিডনিতে অনেক বেশি চাপ পড়ে, তারপরে হচ্ছে আপনার ব্লাডের ক্ষেত্রে চাপ পড়ে। তো এছাড়া আরও অন্যান্য অনেকগুলো সাইড এফেক্ট ডেভেলপ করে। তো যে ওষুধটা হচ্ছে সাময়িক আপনার সুস্থতার জন্য আমরা দেই, সেটা আপনি কেন এত বেশি দিন খাবেন, সেটা কখনোই কাম্য না। একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া আসলে ব্যথার ওষুধ সেবন করাটা খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। এবং এই পর্যায়ে জানতে চাই স্যার, যে এই যে হাঁটু ব্যথার ওষুধ ছাড়া আর কি কি ওষুধ সাধারণত আপনারা দিয়ে থাকেন, অথবা কি কি পরামর্শ দিয়ে থাকেন যা থেকে একজন হাঁটু ব্যথা থেকে ভালো থাকতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলতেছিলাম যে হাঁটু ব্যথার স্যার এই বিষয়টা কথা বলার আগে আমরা শুরুতে একজন দর্শকের ফোন নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো আতিক, আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছিলাম। আচ্ছা আতিক সাহেব, প্রবলেমটা আমার না, ছিল আমার ওয়াইফের প্রবলেম। ঠিক আছে আতিক সাহেব, আপনি যার সম্পর্কে প্রশ্নটি করতে যাচ্ছেন তার বয়সটি বলে প্রশ্নটি করুন, তবে তার আগে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিবেন। হ্যাঁ, ভলিউম তো কমানো আছে। আমি বলছিলাম আমার ওয়াইফের এজ হলো 52। আচ্ছা। আর ওর হলো অর্থিও আর্থারাইটিস, মেবি অস্টিওআর্থ্রাইটিস। জি। এবং ওটা হলো আপনার কত বছর, প্রায় কত বছর, 10 ইয়ার্স। এখন হলো ও তিনি দেখিয়েছিল হলো, আগে প্রথম দেখিয়েছিল আপনার হলো যে পঙ্গুর ডাইরেক্টর ছিলেন ইসহাক, ডক্টর ইসহাক, ওনার আন্ডারে ছিলেন। তো উনি তো এখন মহৎপুরে থাকেন না, উনি মনে হয় এখন কোথায় থাকে জানি না। তো উনি দেখে এক্সারসাইজ করে প্রথমে দিয়েছিল হলো, এখন ওষুধ সে এখন ওটাই খায়, এটা হলো সি জয়েন্টিন। সি জয়েন্টিন খায়, কিন্তু খেলেও মানে ওই ভালো হয় না কোনদিনই। ধরেন কিছুদিন ভালো থাকে, আবার ধরেন অনেক সময় দাঁড়িয়ে কাজ টাজ করলে কিংবা কোনো কিছু হাঁটাচলা করলে অনেকটা স্টিফ হয়ে যায়, আবার হাঁটতে অসুবিধা হয়, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। আর ওজনটা একটু বলি, ওজনটা একটু বেশি। ওর ওজন কত? 74। আচ্ছা।
তো এটার জন্য এখন অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে স্থায়ী করে, অনেকে যে বলছিল যে আপনার জয়েন্টে ইনজেকশন দেওয়া এগুলি, তো এর জন্য অন্য কোনো কিছু আছে কিনা, মানে আপনি একটা স্থায়ী চিকিৎসা এবং না আমি অবশ্য এর আগে যে আপনার দুবাই গিয়েছিলাম কয়েকদিন আগে, তো আমি একটা ওষুধ এসে সিজনটের বিকল্প, তো ওইটাকে আপনাদের একটু ভালো আছে। আচ্ছা, আপনি কি এখন জানতে চাচ্ছেন যে অস্টিওআর্থ্রাইটিসের স্থায়ী চিকিৎসা? রাইট রাইট। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। জি, সুন্দর করে বলেছে উনি ওনার খুবই প্রশ্নটা। ভালো একটা প্রশ্ন করছে এবং মোটামুটি একটা সিনারিও উনি দিয়ে দিয়েছেন। অস্টিওআর্থ্রাইটিসের কথাটাই আসলে বলতেছিলাম আমরা, যে কি ট্রিটমেন্ট আসলে আমরা করি বা করা উচিত। তো অস্টিওআর্থ্রাইটিসে আসলে যে গ্রেডগুলো আছে 1 এবং 2, আর্লি স্টেজ অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা সাধারণত দেখা যায় যে কিছু নিয়মকানুন দিয়ে থাকি, কিছু ওষুধপত্র দিয়ে থাকি, তার মধ্যে হালকা ব্যথার ওষুধ অল্প কয়েকদিনের জন্য এবং সাথে কিছু ভাইটামিন যেগুলো হচ্ছে সাপোর্টিভ হিসেবে কাজ করে। তো সেগুলো প্রথমে আমরা দেই এবং দেখার পরে আমরা দেখি যে আসলে ব্যথাটা কমে কিনা। যদি সেক্ষেত্রেও যদি না কমে, তখন আমরা সাধারণত হচ্ছে গিয়ে যে আমরা ওষুধপত্রের সাথে একটু ফিজিওথেরাপি অ্যাড করি এবং ফিজিওথেরাপি দেওয়ার পরে দেখি যে পেইনটা কমতেছে কিনা। তারপরে যদি ব্যথাটা না কমে, তখন সেক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে গিয়ে যে তখন কিছু অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে, যেটা উনি জিজ্ঞেস করতেছিলেন যে স্থায়ী সমাধান, তো স্থায়ী সমাধানের জন্য অপারেশন ছাড়া যদি আমরা চেষ্টা করতে চাই, সেক্ষেত্রে কিছু বায়োলজিক্যাল থেরাপি, এখন এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল, আমার হাসপাতালেও অ্যাভেলেবল। তো হচ্ছে গিয়ে যে এই থেরাপিগুলা হচ্ছে গিয়ে আমরা দিতে পারি, যেমন হচ্ছে গিয়ে যে পিআরপি থেরাপি বা প্ল্যাটেলেট রিচ প্লাজমা থেরাপি, যেটা অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে বেশ ভালো রেসপন্স করে গ্রেড 1 এবং 2-তে, এবং গ্রেড 3-তে ভ্যারিয়েবল রেসপন্স করে। এবং হচ্ছে আরেকটা থেরাপিও অ্যাভেলেবল বাংলাদেশে, সেটা হচ্ছে গিয়ে স্টেম সেল থেরাপি। তো এই স্টেম সেল থেরাপি, পিআরপি থেরাপি, এগুলো আসলে ইনজেকশন, যেটা আমরা রোগীর রক্ত থেকে তৈরি করে থাকি। তো হচ্ছে সেই ইনজেকশনগুলো প্রিপেয়ার করে আমরা হাঁটুতে যখন দেই, তখন হচ্ছে হাঁটুর যে ক্ষয়জনিত যে পরিবর্তনটা হাঁটুতে হয়েছে, সেই পরিবর্তনটা আস্তে আস্তে রিকভার করে। তো সেটা কিছুটা রিকভার করলেও পেশেন্টের পেইন অনেকটাই কমে যায় এবং পেশেন্ট ভালো ফিল করে। তো অপারেশনে যাওয়ার আগে যদি তার অস্টিওআর্থ্রাইটিস প্রাইমারি লেভেলে থাকে, তাহলে সেক্ষেত্রে এই চিকিৎসাগুলো খুবই কার্যকরী, এটা ওনার জন্য হেল্পফুল হবে। কতদিন ভালো থাকতে পারি এই পিআরপি অথবা স্টেম সেল থেরাপি? পিআরপি এবং স্টেম সেল থেরাপিতে সাধারণত হচ্ছে গিয়ে যে দীর্ঘ সময় রোগীরা ভালো ফিল করে। পিআরপি দিলে দেখা যায় যে আমরা 3 মাসে 3টি পিআরপি ইনজেকশন দিয়ে থাকি এবং পরবর্তীতে যদি পেশেন্টের দেখি যে আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে এবং হচ্ছে গিয়ে যে ক্লিনিক্যালি পেশেন্ট পেইন ফ্রিভাবে চলাফেরা করতেছে, তখন আমরা পরবর্তীতে মেনটেনেন্স ডোজগুলো 6 মাস থেকে 1 বছর পর পর সিঙ্গেল ডোজ হিসেবে দিয়ে থাকি। সেক্ষেত্রে পেশেন্ট লং টাইম ভালো থাকে, কারণ এই বায়োলজিক্যাল থেরাপি যেগুলো আমরা দেই, এগুলো আসলে তেমন কোনো সাইড এফেক্ট নাই এবং হচ্ছে গিয়ে যে পরিবর্তনটা আমাদের হাঁটুতে হয়, সেটা বায়োলজিক্যালি হয়, নিজের শরীরের মাধ্যমেই হয় এবং সেটা স্থায়ী সমাধান হিসেবে হয়। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস আমি সবসময় বলি, সেটা হচ্ছে গিয়ে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিসে পেশেন্টরা বিভিন্ন জায়গায় যে ইনজেকশন দিয়ে আমাদের কাছে আসে এবং বিভিন্ন জায়গাতে ইনজেকশন যেগুলো আসলে দেওয়া হয় কম খরচে, সেই ইনজেকশনগুলো আসলে স্টেরয়েড ইনজেকশন, যেগুলো দিলে আসলে শুধুমাত্র ব্যথাটা 3 থেকে 6 মাসের জন্য চলে যায়, কিন্তু হাঁটুর ক্ষয় প্রায় 10 গুণ বেড়ে যায় এবং এই ইনজেকশনগুলোর সাইড ইফেক্টের জন্য আমাদের ইদানিং হাঁটুর প্রতিস্থাপনের রোগী বাড়তেছে। মানে হয়তোবা আমরা হাঁটু প্রতিস্থাপনের আগে, কারণ হচ্ছে স্টেরয়েড ইনজেকশন যখন হাঁটুতে দেওয়া হয়, তখন হচ্ছে কি হাঁটুর ক্ষয়টা এত তাড়াতাড়ি হয়, এত দ্রুত হয় যে পরবর্তীতে গ্রেড 3 গ্রেড 4-এ খুব দ্রুত পেশেন্টরা চলে যায়। সেসব ক্ষেত্রে দেখা যায় যে আসলে অল্প কিছুদিনের আরাম একটা দীর্ঘ সময়ের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা সবসময় রোগীদেরকে একটা পরামর্শ দিব যে কোনো জায়গাতে হচ্ছে গিয়ে যে অন্ততপক্ষে অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট বা ক্ষয়জনিত ব্যথার ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশন আপনারা দিবেন না। চমৎকারভাবে বলেছেন স্যার। এবং দর্শক, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের জন্য এই ব্যাপারগুলো আসলে উঠে আসলো, যে ব্যাপারটি দেখা যায় যে রোগীদের মধ্যে হাঁটু ব্যথা থাকলে স্টেরয়েড ইনজেকশনটা নিচ্ছে, যেটা কিনা হাঁটু ব্যথার মানে ব্যথার ওষুধের সাথে সাথে স্টেরয়েড ইনজেকশনটিও আসলে হাঁটু ব্যথার জন্য এবং পরবর্তী যে স্টেজগুলো কিছু জায়গাতে স্টেরয়েড ইনজেকশন দেওয়া যায়, কিছু ডিজিজে আমরা দেই, বাট সেটা কখনোই ক্ষয়জনিত ব্যথার জন্য না, এটা আমাদের বুঝতে হবে। ক্ষয়জনিত ব্যথার জন্য স্টেরয়েড ইনজেকশন
কন্ট্রাইন্ডিকেটেড। এবং আপনি যেভাবে বললেন স্যার যে হাঁটু প্রতিস্থাপনের আগে আরও বেশ কিছু ইনজেকশন দেওয়া যেতে পারে, তো সেক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশন দিলে নিশ্চয়ই এই ইনজেকশনগুলো তখন আর কাজ করতে পারে না। না, স্টেরয়েড ইনজেকশন দেওয়া 6 মাসের মধ্যে কোনো ধরনের পিআরপি বা স্টেম সেল থেরাপি দেওয়া যাবে না। তার মানে আসলে রোগীটার এই যে চিকিৎসা স্টেপসগুলো সেগুলো একটা ব্রেকিং হচ্ছে এবং রোগীর খারাপ হওয়াটাও আরো বেশি ত্বরান্বিত হচ্ছে। তখন দেখা যায় যে রোগীর ব্যথা, বাট আমাদের করণীয় খুব বেশি কিছু করার নেই। চমৎকারভাবে বললেন স্যার পুরো ব্যাপারটি। নিশ্চয়ই আসলে সবাই অনুষ্ঠানটি দেখছে, যারা যারা দেখছে তারা আজকে আপনার এই কথা শুনে কিছুটা হলেও উপকৃত হবে। স্যার আপনার কাছে আরেকটি প্রশ্ন, যেটা আসলে দর্শকের প্রশ্নের আগে আপনাকে করছিলাম, যে হাঁটু প্রতিস্থাপনের আগেই অথবা কাউকে আমরা এখনো ইনজেকশন দিচ্ছি না, তো হাঁটু ব্যথার ওষুধ ছাড়া আর কি কি চিকিৎসা পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি? আমরা ফিজিওথেরাপি বা কিছু ব্যায়াম দিই, আপনাকে বলতেছিলাম ব্যায়াম দিই, এবং তার সাথে জয়েন্টের জন্য সাপোর্টিভ কিছু ভাইটামিন আমরা দেই, যেমন হচ্ছে গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, তো হচ্ছে গিয়ে যে, এবং টাইপ 2 আনস্যাচুরেটেড কোলাজেন যেটা নতুন আসছে। তো এই ওষুধগুলো দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে ধীরে ধীরে আস্তে আস্তে পেশেন্টের হাঁটুর যে ক্ষয়জনিত সমস্যাগুলো সেগুলোকে ইমপ্রুভ করে। এখন এটা হচ্ছে ক্ষয়জনিত কারণে চিকিৎসা, বাট পেশেন্টের যদি অন্য কোনো কারণে ব্যথা হয়ে থাকে, যেমন লিগামেন্টে যদি প্রবলেম হয়ে থাকে বা কোনো বাতের কারণে যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট সেই বাতের জন্য ওষুধ আপনাকে দিতে হবে। তো আমরা সেই কাজটাই করি, নির্দিষ্ট বাতের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো দিলে তখন পেশেন্ট বেটার ফিল করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, যে আজ ব্যস্ত সময়ের মধ্য থেকে, আপনি অনেক ব্যস্ত, তারপরে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক উপযুক্ত পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনারা শোনার এবং বোঝার চেষ্টা করেছেন, হাঁটুর প্রতিস্থাপন। আমাদের জীবন মানেই হচ্ছে চলাফেরা, আনন্দ। চলাফেরা করে আমরা জীবনে যে এই যে ঘুরে বেড়ানোর মতো আনন্দটা, এটা আসলে সীমা নেই, কিন্তু যখন হাঁটু ব্যথার মতো একটা সমস্যা আমাদেরকে আক্রান্ত করে ফেলে, তখন অযথাই দেখা যায় আমরা ফার্মেসি অথবা যারা রেজিস্টার্ড ডাক্তার না, তাদের কাছ থেকে আমরা দীর্ঘদিন ওষুধ খেয়ে আমাদের এই হাঁটু ব্যথার সমস্যাটিকে আরও বেশি প্রকট করে ফেলি। পরবর্তীতে যখন অর্থোপেডিক কনসালটেন্ট অথবা হাড় হাড্ডি ডাক্তারদের কাছে আপনারা যান, তখন দেখা যায় যে আমাদের অনেক কিছু করার থাকলেও করা হয়ে ওঠে না। তাই নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার সময় এখনই, এবং কোন খাবার দাবার খেলে আপনি ভালো থাকবেন, কতটুকু সময় এক্সারসাইজ করবেন, কতটুকু সময় ঘুমাবেন, কীরকম ওজন রাখবেন, শোনার বোঝার সময়টা এখনই। নিজের শরীরের যত্ন নেবেন, ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, নিশ্চয়ই দেখা হবে সামনে আগামীতে কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সাস টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন।